তো লাস্ট ক্লাসে আমরা বেজিয়ার কার্ভ যেটা সেটা স্টার্টিং এবং ডিরাইভেশনের মানে হালকা পাতলা দেখেছি। তো আজকে আমি আবার বেজিয়ার কার্ভ যেটা সেখান থেকে প্রথম থেকে স্টার্ট করছি, যেখানে আমাদের মেইনলি এটা কি বলে, কিভাবে ক্রিয়েট করা হচ্ছে এবং কি মানে ম্যাথ কি কি লাগবে সবকিছু মোটামুটি দেখাই দিব বেজিয়ার কার্ভের এবং শেষ পর্যন্ত। তো প্রথমে যখন মানে বেজিয়ার কার্ভ, এর আগে মনে করেন আমরা যখন কোনো কার্ভ ড্র করেছি আমরা আসলে কি কি দিয়ে করেছিলাম, আমরা ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল যেটা সেখান থেকে করেছিলাম, ল্যাগ্রেঞ্জ থেকে আরো কি দেখেছি এখানে আমরা দেখেছিলাম ল্যাগ্রেঞ্জের পরে যে পিস ওয়াইজ লিনিয়ার পলিনোমিয়াল, আমরা এগুলো দেখেছি। এগুলো দিয়ে আমরা কার্ভ ড্র করা সেগুলো আমরা কিন্তু দেখেছি। সো আমরা এখন বেজিয়ার কার্ভ যেটা সেটা মেইনলি দেখব। বেজিয়ার কার্ভ সেটা কে ক্রিয়েট করেছে, যে পিওরে বেজিয়ার যেটা যিনি উনি হচ্ছে 1960s এ বেজিয়ার কার্ভ সেটা হচ্ছে ইউজ করেছে ফার্স্ট বডি ওয়ার্ক অফ রেনল্ড কার্স। ওই কার্স ডিজাইনিং এর ক্ষেত্রে উনি হচ্ছে ফার্স্ট এটা ইউজ করেছেন। সো বেজিয়ার কার্ভ বলতে আসলে কি বোঝায়, এবং আমরা জানি যে কার্ভস অনেকগুলো পয়েন্ট দিয়ে ক্রিয়েট করা হয়। তো এখানে পয়েন্ট গুলো বেজিয়ার কার্ভের ক্ষেত্রে বলা হচ্ছে এগুলো হচ্ছে কন্ট্রোল পয়েন্ট। তো কিছু কন্ট্রোল পয়েন্ট থাকে যেটি মেইনলি পুরো কার্ভটাকে কন্ট্রোল করে। মুভ অ্যারাউন্ড কন্ট্রোল পয়েন্টস টু চেঞ্জ দ্য শেপ অফ দ্য কার্ভস। তো এই পয়েন্টগুলোকে যদি আমরা জাস্ট মুভ করি আমাদের কার্ভের শেপটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমার কোন কার্ভের জন্য কতগুলো কন্ট্রোল পয়েন্ট লাগবে সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পলিনোমিয়াল ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে। ফ্যামিলি অফ বেজিয়ার কার্ভ, এখানে মেইনলি আমরা জানি যেমন লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক, এগুলো ডিফারেন্টের জন্য আমার এই যে কন্ট্রোল পয়েন্ট যেটা সেটা হচ্ছে ডিফারেন্ট। এখানে দেখেন লিনিয়ার যেটা বলা হচ্ছে, লিনিয়ারের কন্ট্রোল পয়েন্ট কিন্তু দুটো, পি নট আর পি ওয়ান। তো দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মধ্যে আমি এর মাঝখানে যে কোনো পয়েন্ট পেতে পারি। কিন্তু আমরা পলিনোমিয়াল ইকুয়েশন ইউজ করলেই কিন্তু, যে সরি পলিনোমিয়াল বলছি আমি, এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন যেটা সেটা ইউজ করলে কিন্তু এই স্টার আর এন দুটো কন্ট্রোল পয়েন্ট যদি বলি এর মাঝখানে যে কোনো আমি পয়েন্ট পাবো। এটা হচ্ছে কি লিনিয়ারের ক্ষেত্রে। তারপর মেইনলি কোয়াড্রেটিকের ক্ষেত্রে আমরা দেখেন এটা যদি কোয়াড্রেটিক হয় সেটার ক্ষেত্রে আমরা মেইনলি তিনটা কন্ট্রোল পয়েন্ট থাকবে, পি নট, পি ওয়ান, পি টু। কোয়াড্রেটিকের ক্ষেত্রে আমার তিনটা পয়েন্ট, আর কিউবিক যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে আমার চারটা পয়েন্ট লাগবে। এর বেশিও আপনার যত বাড়ানো যায় সেটার ক্ষেত্রে সেরকম। সো লিনিয়ারের ক্ষেত্রে জানি আমার দুটো পয়েন্ট, কোয়াড্রেটিকের ক্ষেত্রে তিনটা, আর কিউবের ক্ষেত্রে চারটা কি কন্ট্রোল পয়েন্ট, যেগুলো দিয়ে আমরা মেইনলি পুরো কার্ভটা কিরকম ভাবে চেঞ্জ হবে সেটাকে কন্ট্রোল করতে পারি। সো কেন আমরা বেজিয়ার কার্ভ ইউজ করছি, দে আর আ ওয়ে টু বিল্ড কার্ভস দ্যাট ক্যান বি স্কেলড ইনডেফিনিটলি। তো এই কন্ট্রোল পয়েন্টগুলোকে জাস্ট আমরা যদি চেঞ্জ করে দেই সেগুলোকে মেইনলি আমরা এই কার্ভটাকে বিভিন্ন ধরনের স্কেলিং করতে পারবো, কিন্তু যেরকম ইচ্ছা সেই রকম ভাবে এই পয়েন্টগুলোকে চেঞ্জ করে দিলে কন্ট্রোল পয়েন্টগুলোকে। আর একটু দেখে আসি কোথায় কোথায় বেজিয়ার কার্ভ ইউজ করা হচ্ছে। সো এটা মেইনলি ইউজ করা হয় ডিজাইনিং ফন্টস। আমরা বিভিন্ন ধরনের ফন্ট যখন ডিজাইন করি মানে গ্রাফিক ডিজাইনিং এর ক্ষেত্রে তখনও কিন্তু, বা যে কোনো ফন্ট যদি ক্রিয়েট করি তখনও কিন্তু আমার এই বেজিয়ার কার্ভ দিয়ে করা যায়, কারণ এই কন্ট্রোল পয়েন্ট অনেকগুলো থাকবে একটা ফন্টের মধ্যে, ওগুলোকে জাস্ট চেঞ্জ করে করে একটা মনে করেন বিভিন্ন ধরনের ফন্ট ক্রিয়েট করা যায় বা ডিজাইন করা যাচ্ছে। বিভিন্ন ধরনের অ্যানিমেশনের ক্ষেত্রে করা যায়, ভেক্টর গ্রাফিক্স, আবার গেমিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ক্যারেক্টার কিভাবে মুভ করছে এবং ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েটের সময় আমরা বেজিয়ার কার্ভটা ইউজ করতে পারি। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল আপনাদের মনে হয় লিংক শেয়ার করা আছে। আপনাদের ফ্যামিলি যেটা, আমি এটার ক্ষেত্রে যাই, ওপেন হতে একটু টাইম লাগবে। সো আমাদের লিনিয়ারের ক্ষেত্রে একটা স্টার্ট একটা এন্ড, এই পয়েন্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো স্টার্ট আর এন্ড, যেদিকেই নিয়ে যাবো না কেন, পি নট থেকে পি ওয়ান এর দিকে মনে করেন লিনিয়ারের ক্ষেত্রে আমরা মুভ করলে দেখেন কার্ভটাকে কিন্তু স্কেল করতে পারছি, যেদিকে ইচ্ছা সে পেশে মুভ করতে পারছি। এটা হচ্ছে লিনিয়ারের ক্ষেত্রে। তারপর যখন আমরা কোয়াড্রেটিকের ক্ষেত্রে দেখবো আমরা তিনটা, পি নট, পি ওয়ান, পি টু, এগুলোকে যদি আমি মুভ করি এইভাবে যে আমার কার্ভটা কিন্তু দেখেন এই পাশ থেকে মুভ করে এখানে যাচ্ছে। তারপর এটার ক্ষেত্রে এটা হচ্ছে কিউবিক
কিউবিকের ক্ষেত্রে যদি আমি এইরকম করে জাস্ট মুভ করে দিই, এগুলোকে আমি যেভাবে কন্ট্রোল পয়েন্টগুলোকে চেঞ্জ করব আমার কার্ভটা সেভাবেই চেঞ্জ হবে। তো বিভিন্ন এর ক্ষেত্রে আমাদের কন্ট্রোল পয়েন্টের সংখ্যা যেটা সেটা বিভিন্ন ধরনের, আমরা ওইভাবে হচ্ছে আমাদের কার্ভটাকে কন্ট্রোল করতে পারি এগুলো পয়েন্ট দিয়ে। এখানে আপনারা আরো কিছু লিঙ্ক পাবেন, সেগুলো আপনারা জাস্ট ঘুরে আসতে পারেন যে কিভাবে আমরা ওগুলোকে চেঞ্জ করতে পারছি, স্প্লাইন তারপর কিউবি এগুলো জাস্ট ঘুরে ঘুরে মানে দেখে আসলেই হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমরা এর আগের দিন কিছু জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট প্যারামিটারাইজেশন। সেটা কি জিনিস? ft ইকুয়াল পি নট প্লাস টি ইন্টু পি ওয়ান মাইনাস পি নট, এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি। তো এই জিনিসটা দেখেছি তখন এর আগেও আমরা কিন্তু দেখেছিলাম সাইরাস বেগ যখন ক্রিয়েট করেছি যে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন যখন লেগেছিল, তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। এখানে আমাদের কি কি লাগে? একটা স্টার্ট পয়েন্ট, আমাদের যদি একটা লাইন ক্রিয়েট করতে হয়, একটা লাইন যদি থাকে এখানে, তো আমাদের একটা স্টার্ট পয়েন্ট থাকবে, একটা এন্ড পয়েন্ট থাকবে। স্টার্ট পয়েন্ট আমার পি নট আর এন্ড পয়েন্টটা মনে করেন পি ওয়ান। দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে এবং তার সাথে আমি যদি টি দেই, আমি এই লাইনের মাঝখানে যে কোনো একটা পয়েন্ট কিন্তু পাবো। তার মানে এই ইকুয়েশনটার মধ্যে আমি যদি একটা পি নট পয়েন্ট দেই, একটা পি ওয়ান পয়েন্ট দেই এবং একটা টি যদি দেই, ও আমাকে কি করে দিবে? এই পি নট থেকে পি ওয়ান এই এই লাইনের মাঝখানে যে কোনো একটা আমাকে পয়েন্ট দিবে। সো এফ টি থেকে এখানে যদি আমি পি নট পি ওয়ান আর টি যদি বসাই, তাহলে মেইনলি আমরা কি পাবো? একটা পয়েন্ট পাবো। পয়েন্ট বলতে আমি বলছি যে মনে করেন পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার এক্স কমা ওয়াই, অন্য একটা যে কোনো একটা পয়েন্ট পাবো ধরেন এর মাঝখানে, সেটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই। এটা আমরা এর আগেই শিখেছি। তো এই যে এই জিনিসটা যে আমার মনে করেন একটা স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট যদি দেই আর তার মধ্যে যদি একটা প্যারামিটার টি দেই, তাহলে এর মানে এখানে যদি এই ফাংশনটাতে বসাই বা এই প্রসেসের মধ্যে বসাই, তাহলে আমরা একটা নতুন একটা পয়েন্ট পাচ্ছি। কোথায়? এই পি নট থেকে পি ওয়ান এর মাঝে যে কোনো কিন্তু আমি একটা পয়েন্ট পাচ্ছি। এই যে প্রসেসটা, এটাই কিন্তু আমার লিনিয়ার ইন্টারপোলেশন বলে। আপনারা 330 অথবা 216 অথবা 215 ওগুলোতেও করে আসতে পারেন। লিনিয়ার ইন্টারপোলেশন কিন্তু 330 তেই করার কথা। সো লিনিয়ার ইন্টারপোলেশন অথবা এই প্রসেসটাকে আমরা বলতে পারি লার্ভ। লার্ভ কি করে? ও কি কি ইনপুট নিচ্ছে? একটা পি ওয়ান নিচ্ছে, পি নট নিচ্ছে, পি ওয়ান নিচ্ছে আর একটা টি নিচ্ছে। লার্ভের মধ্যে যদি এই জিনিসগুলো দেই, তাহলে আমি কি পাবো? পি নট প্লাস টি ইন্টু পি ওয়ান মাইনাস পি নট। এটা এখন লার্ভের মধ্যে যদি আমি দেই যে না একটা পয়েন্ট, আমার দুটো পয়েন্ট আছে, একটা স্টার্ট হচ্ছে আমার পি থ্রি আর এন্ড হচ্ছে আমার মনে করেন পি ফোর। তাহলে আমি লার্ভ যদি লার্ভটাতে আমি কি কি দিব ইনপুট? আমি দিব হচ্ছে পি থ্রি কমা পি ফোর কমা টি। এটা যদি দেই তাহলে আমি কি পাবো? পি থ্রি প্লাস টি ইন্টু পি ফোর মাইনাস পি থ্রি। তার মানে আমরা আরেকটা মানে এখান থেকে পয়েন্ট পাচ্ছি, এটা আমি লার্ভ করবো। এটাকে লার্ভ যদি আমরা স্টার্ট আর এন্ড এটা দিই, লার্ভ করলে আসলে আমরা এই ইকুয়েশনটা পাই। তো এই ইকুয়েশনে বসালে আমরা কি পাবো? মেইনলি একটা পয়েন্ট পাবো। ওকে, এই এতটুকু বুঝলাম যে আমার লিনিয়ার ইন্টারপোলেশন আমরা এইভাবে ইউজ করতে পারি। তাহলে এটার সাথে এটার সম্পর্কটা কি? আমাদের এখানে আমরা প্রথমে দেখলাম যে লার্ভ করে আমাদের যদি লিনিয়ার ইকুয়েশন ফর্ম কিভাবে করতে হয়, আমি বুঝলাম যে একটা এই যে লিনিয়ার কার্ভ। সো লিনিয়ার বেজিয়ার কার্ভ যখন, তখন কি করতে হয়? পি নট লাগে, পি ওয়ান লাগে আর একটা টি দিলেই আমরা এই কার্ভটাতে কিন্তু টি এর ভ্যালুটা জাস্ট চেঞ্জ করে করে আমরা এখান থেকে এই পর্যন্ত যেতে পারি। এখন কোয়াড্রেটিক বলতে আসলে কি বোঝাচ্ছে? কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ। সো আমরা এখানে কিন্তু দেখলাম যে আমাদের যখন কোয়াড্রেটিক হয়, আমাদের এই যে কন্ট্রোল পয়েন্ট তিনটা থাকে, পি নট, পি ওয়ান আর পি টু। তো আমাদের তিনটা থাকে। আমি বলছি এখানে মনে করেন একটা পয়েন্ট পি নট আর একটা
P1 আর একটা মনে করেন P2 কোয়াড্রেটিকের ক্ষেত্রে একটু লাইনগুলো আঁকি এখান থেকে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত পয়েন্ট যেগুলো সেটা হচ্ছে P0 P1 আমার P2 তিনটা পয়েন্ট আছে কোয়াড্রেটিকের জন্য তিনটা কন্ট্রোল পয়েন্ট সো এই তিনটা কন্ট্রোল পয়েন্ট মনে করেন আমি কি করলাম আমি জয়েন করলাম আমাকে তো এখন কার্ভটা কিভাবে আমার কাজ করবে প্রথমে যেটা কাজ করব আমি P0 আর P1 কে লার্প করব লার্প করা বলতে কি এই যে এরকম লার্প করলে আমরা P0 আর P1 এর মাঝে যে কোনো একটা পয়েন্ট পাবো সো মনে করেন P0 আর P1 এর মাঝে একটা পয়েন্ট হচ্ছে Q1 আমার একটা পয়েন্ট কালারটা চেঞ্জ করে দিই হচ্ছে আমার Q1 আর P1 আর P2 এর মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে Q2 সো এটা হচ্ছে আমার Q1 এটা হচ্ছে আমার Q2 তাহলে আমি Q1 কে তাহলে কিভাবে পাবো Q1 ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না যে Q1 ইকুয়াল টু লার্প কাকে লার্প করে পাবো আমি Q1 টা P0 আর P1 কে সো এর মধ্যে আমি কি পাঠাবো P0, P1, P তাহলে আমি Q1 টা পাবো Q1 বলতে কি যে Q1 হচ্ছে P0 থেকে P1 এর মাঝে যে কোনো একটা পয়েন্ট তো এটাকে আমি যদি ইকুয়েশন আকারে লিখি লিনিয়ার ইকুয়েশন ওই আকারে যদি লিখি তাহলে আমরা কি পাবো এখান থেকে এই যে এই ইকুয়েশনটাই মেইনলি এখান থেকে পাচ্ছি P0 আর P1 এর মাঝখান থেকে P0 plus T into P1 minus P0 এটা আমরা এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি যে P0 plus T into P1 minus P0 তাহলে Q2 ইকুয়াল তাহলে আমরা কি লিখতে পারবো Q2 ইকুয়াল লার্প লার্পে আমি কাকে পাঠাবো এখানে আমি P1 P2 আর T পাঠাবো সো ওটার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হবে সো ওটার ক্ষেত্রে আমার কিন্তু ইকুয়েশনটা হচ্ছে এটা যে P1 plus P2 minus P1 into T সো Q1 Q2 দুটো পেলাম এরপর আমরা যেটা করব আমাদের কি কন্ট্রোল পয়েন্ট কি কি ছিল P0 P1 আর P2 তারপর আমি P0 আর P1 এই দুটোকে লার্প করে Q1 আর P1 আর P2 কে লার্প করে আমি Q2 পেয়েছি এরপর আমরা এখানে করেন Q1 আর Q2 এই দুটোকে আমরা এখানে কানেক্ট করলাম কানেক্ট করে এই দুটোর মাঝের একটা পয়েন্ট আর সো এটা মনে করেন আমার একটা পয়েন্ট নিলাম আর সো আর ইকুয়াল তাহলে কি হবে আর ইকুয়াল হবে লার্প কাকে লার্প করব Q1 আর Q2 কে আমার Q1 Q2, T এটাকে লার্প করলে আমি কিন্তু আর যেটা সেটা পাবো সো আর তাহলে কি হবে আর মেইনলি এখান থেকে এই পর্যন্ত ড্র হবে তো এখন আমরা অ্যানিমেশনটা আবার দেখি দেখেন এই পয়েন্টটাকে আমাদের কি P1 আর P2 এর মাঝখানে যে এই ব্লু পয়েন্টটা আসলে কি এই পয়েন্টটা এটা কিন্তু আমাদের ছিল Q1 সো এই Q1 পয়েন্টটা দেখেন T এর ভ্যালু চেঞ্জ করলে এই পয়েন্ট আস্তে আস্তে এখান থেকে এখানে বাড়ছে সো T এর ভ্যালু 0 থেকে 1 করলে আমরা এখান থেকে এখানে যাচ্ছি আবার এই পয়েন্টটা যেটা এই যে আমরা দেখছি এই পয়েন্টটা যেটা যাচ্ছে এটা কি এটা হচ্ছে আমার Q2 Q2 হচ্ছে P1 আর P2 এর মাঝখানে যেটা পয়েন্ট এটা হচ্ছে T এর ভ্যালুটা চেঞ্জ করলে এখান থেকে এখানে যাচ্ছে আর এই রেড মার্ক করাটা আসলে কি রেডটা দেখেন Q1 আর Q2 এর মাঝখানে ওই পয়েন্টটা আর সো যখনই মনে করেন T এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কিন্তু আমরা এখান থেকে একটা এই পর্যন্ত একটা কার্ভ দিচ্ছি তাহলে বুঝছেন না আমাদের কার্ভটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা আছে বুঝছি এখানে আমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে জিনিসটা দেখেন T এর ভ্যালু দেখেন 0 থেকে শুরু করে আমার কিন্তু 1 পর্যন্ত যাচ্ছে এখানে থেকে 1 তখন আমরা এখান থেকে এই পর্যন্ত তো T এর ভ্যালু যখন 0 তখন আমি P0 এ আছি
কার্ভটাতে, আর টি এর ভ্যালু যখন 1 তখন আমি P2 তে এখানে কিন্তু চলে যাচ্ছি এই জায়গায়। এখানেও দেখেন সেম এইভাবেই এরকম করে যাবে। সো টি এর ভ্যালু 0 তখন আমি P নট এ, আর টি এর ভ্যালু যখন 1 আমি একদম ঘুরে এই জায়গায় কিন্তু চলে গিয়েছি। তো এইভাবে আমাদের জিনিসগুলো বেজিয়ার কার্ভ যেটা সেটা হচ্ছে চেঞ্জ হয়। এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি দেখলাম কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ। সো এইরকম আমি দেখলাম। তাহলে আমি যদি কিউবিক দেখতে চাই তাহলে কি রকম পাবো? কিউবিকের ক্ষেত্রে কিন্তু আমার কন্ট্রোল পয়েন্ট 4টা, P1 P2 P3 P4। আমি এখানে একটু লিখি যে কিউবিকের ক্ষেত্রে আমার পয়েন্ট হচ্ছে আমার P1 P2 P3 P4, P1 P2 P3 P4 ড্র করি। P1 P2 P3 এটা হচ্ছে মনে করেন P4 চারটা। আমি কানেক্ট করি এগুলোকে। এটা মনে করেন P1 P2 P3 এটা হচ্ছে P4। তো এগুলো ফার্স্টে কানেক্ট করলাম, করার পর এখন কি করতে হবে, আমার এগুলোর মাঝে 4টা করে এখানে একটা এখানে একটা এখানে একটা লার্ভ করে আমরা 3টা পয়েন্ট বের করব। করলাম এখন আমরা মনে করেন লার্ভ করে আমরা এখানে মনে করেন একটা পয়েন্ট নিব, P1 আর P2 কে লার্ভ করে এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। তো এখানে মিলিয়ে এগুলোর নাম দিয়েছে Q1 Q2 Q3। তো আমার একটা পয়েন্ট মনে করেন এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে Q2, এটা আমার Q3। এই ব্লু কালারের পয়েন্ট যেগুলো সেগুলো। তাহলে আমি Q1 Q2 Q3 টাকে লিখবো কিভাবে? Q1 হচ্ছে আমার লার্ভ, কাকে লার্ভ করে Q1 টা পেয়েছি? P1 P2। সো P1 P2, T। Q2 হচ্ছে আপনার লার্ভ, Q2 কাকে পেয়েছি? P2 আর P3। সো P2, P3, T। আর Q3 ইকুয়াল P3 আর P4 কে লার্ভ P3 P4 আর T। এগুলোকে করে আমরা এই 3টা পেলাম। এরপর আমি কি করব, এগুলোর মধ্যে আমি কানেকশন করব, দিলাম। এখন আমি Q1 আর Q2 এর মাঝে আরেকটা পাবো। এখন আমি Q1 আর Q2 এর মাঝখানে এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে আরেকটা পেলাম। তো এটা মনে করেন আপনার R1 আর এটা হচ্ছে R2। সেম ভাবে R1 পাবো Q1 Q2 থেকে, আর R2 পাবো Q2 Q3 থেকে। এটা পেলাম। তো তারপর আবার R1 আর R2 থেকে মনে করেন আমি কানেক্ট করলাম, এখানে আমি আরেকটা পাচ্ছি, এখানে আমি পেলাম একটা পয়েন্ট S। সো এসটাকে যদি আমি ড্র করি তাহলে মেইনলি আমরা এখানকার কার্ভটা যেটা সেটা পাবো। সো এখানে দেখেন Q1 Q2 Q3 পেলাম, Q1 Q1 Q2 Q3 এগুলোকে লার্ভ করে R1 R2 এগুলো, আর এস হচ্ছে লার্ভ করলাম কাকে? R1 R2 আর T। এস হচ্ছে কি R1 আর R2, এইটাকে দিয়ে আমি করলাম। সো এতটুকু আমার করা হলো যে কি কি বের করলাম, Q1 Q2 Q3 R1 R2 আর হচ্ছে S। সো S টা কিভাবে আমরা লিখতে পারি যে S ইকুয়াল আগে কে করেছি লার্ভ
আমি লার্ভ করেছি r1, r2, t, এটা কি? সো r1 প্লাস r2 প্লাস মানে r2, t, এটাকে আমরা কি লিখতে পারি? একটা ফাংশন আকারে লিখতে পারি না? মানে এই যে আমরা তো একটা মনে করেন ইকুয়েশন আকারে কিভাবে লিখেছি, লার্ভ করলে এই যে লাইনের যে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন সেভাবে লিখতে পারি এখানে। তো এটাকে আমি লার্ভটাকে কিভাবে লিখতে পারবো? r1, r2 আর টিটাকে r1 প্লাস t ইন্টু r2 মাইনাস r1, প্যারামেট্রিক ইকুয়েশন আকারে আমি লিখলাম। আবার r1, r2, r1 এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে আমরা এখানে ইকুয়েশন বের করেছিলাম না, এই যে q1 q2 এগুলোকে বসালে যে ইকুয়েশনটা পাবো সেটা। তো আমরা যদি মনে করেন সেম কাজ এভাবে করতে থাকি, যে প্রথমে আমরা লিখলাম এটা s ইকুয়াল টু r1 প্লাস r2 মাইনাস r1 t, এরপরে আমি r1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম। r1 আমরা কিভাবে পাচ্ছি? q1 q2 আর t, এটাকে যদি আমি একটা ইকুয়েশনে বসাই, আমার ইকুয়েশনটা কি হবে? q1 q2 আর t, সো আমার r1 যেটা সেটা পাবো হচ্ছে q1 প্লাস t ইন্টু q2 মাইনাস q1, এটা হচ্ছে r1 এর ভ্যালুটা। আর r2 এরটাও সেম q2 আর q3 দিয়ে যেটা ইকুয়েশন সেটা। এখন r1 এর ভ্যালু যেটা মানে ইকুয়েশন সেটা আমি এখানে বসাই দিব, আর r2 এরটা r1 এর যেটা ইকুয়েশন আমি লিখলাম এটা এখানে বসাই দিব, r2 এর যেটা পার্ট লাইনের ইকুয়েশন যেটা সেটা এই জায়গাটাতে বসাই দিব, আর এখানে আবার r1 আছে এই সেম জিনিসটাই আমি এখানে বসাই দিব। আর এই টিটা তো বাইরে, r2 মাইনাস r1 এটার বাইরে, এটা বসালাম। এখন আবার কি আছে? q1 q2 q মানে q এর ভ্যালুগুলো, তো আমরা q এরও কিন্তু ইকুয়েশন এখানে বের করেছিলাম, এই যে এখানে লার্ভ করে যেটা লাইনের ইকুয়েশন হবে সেটা। তো সবগুলোতে আমি q1 এর জন্য বসাই দিলাম, এই জিনিসটাকে গুণ করলাম। q1 আমরা কোথা থেকে পেয়েছি? p1 p2 থেকে। এখানে দেখি একটু, q1 q1 পেয়েছি p1 p2, এই ইকুয়েশনটা বসাবো। q2 হচ্ছে p2 থেকে p3 এর যেটা লাইনের ইকুয়েশন সেটা বসাবো, আর q3 হচ্ছে p3 থেকে p4 এখানে যে ইকুয়েশনটা পাবো সেটা বসাবো। তো এখানে দেখেন যে p1 এর মানে q1 q2 আর q3 এগুলোর জন্য আমি এই ইকুয়েশন গুলো বসাই দিচ্ছি। জাস্ট লাইনের প্যারামেট্রিক লাইনের ইকুয়েশন যেগুলো আমরা ওখান থেকে পাবো সেগুলো এখানে বসাই দিলাম। তারপর এগুলোকে যদি আমি জাস্ট গুণ করি, গুণ করলে আমরা এই ফরম্যাটে গুণ করে জাস্ট কাটাকাটি করলে শর্টকাট করলে আমরা এই ফরম্যাটটা পেয়ে যাব। আপনাদের যদি মনে করেন ডিরাইভ করতে বলে যে এখানে মনে করেন কিউবিকের জন্য আপনার কয়টা পয়েন্ট লাগবে? কন্ট্রোল পয়েন্ট 4টা। সো মনে করেন কিউবিকের জন্য 4টা পয়েন্ট দেওয়া হলো এবং আপনাকে ডিরাইভ করতে বললো এই ইকুয়েশনটা, ইকুয়েশন অফ কিউবিক ডিজায়ার কার্ভ, এটার জন্য আপনাকে মনে করেন ডিরাইভ করতে বলবো, তাহলে আপনাকে ওইরকম করে 4টা পয়েন্ট ড্র করতে হবে। ড্র করে প্রত্যেকটার জন্য এই যে লার্পের ইকুয়েশন লিখতে হবে, তার পাশাপাশি মনে করেন যেটা রিয়েল ইকুয়েশন লাইনের প্যারামেট্রিক লাইনের ইকুয়েশন সেটা পাশাপাশি লিখে ফেলবেন। তারপর আর এই যে এস ইকুয়াল টু থেকে যে ভ্যালুটা সেখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত ডিরাইভ করতে করতে আসতে হতে হবে। এখানে কিন্তু কিউবিকের দেওয়া আছে, আপনি যেটা হচ্ছে কোয়াড্রেটিক সেটার জন্য কিন্তু এরকম আরেকটা ইকুয়েশন পাবেন কোয়াড্রেটিকের জন্য যদি করেন। তো এখানকার কিন্তু ডিরাইভেশন গুলো ইম্পর্টেন্ট, ডিরাইভেশন এখানে থাকতেই পারে। এগুলো একটু কিভাবে ডিরাইভ করা হচ্ছে এবং এই ভ্যালুটা কিভাবে আসছে সেই জিনিসগুলো একটু দেখবো। ঠিক আছে, এটা কি পারবেন? এটাতে বুঝতে কোনো সমস্যা কিভাবে কাজ করছে? এটা কিন্তু সেরকম কিছুই না, আমরা প্রত্যেকটার প্যারামেট্রিক ইকুয়েশন যখন আমরা এখানে লিখছি এগুলোর সাথে সাথে মনে করেন প্যারামেট্রিক ইকুয়েশনটাও লিখে ফেলবো, যে লার্ভ p1 p2 t মানে কি p1 প্লাস t ইন্টু p2 মাইনাস p1, q2 এর জন্য যেটা q3 এর জন্য যেটা, এরভাবে আমরা জাস্ট লিখে ফেলবো, লিখে ফেলে ওখানে বসাই দিব। তো এখানে কি কাজ হচ্ছে, প্রত্যেকটাকে আমরা মানে একটা কাজ সেম কাজই কিন্তু বারবার বারবার করছি, তাই না? তো এইটা আসলে কি হচ্ছে, আমার একটা রিকার্শনের মতো কাজ করে।
The process of recursively finding a point on a Bezier curve has named a de Castle-Gauss algorithm. So এই রিকার্সিভ ভাবে যে আমরা কাজটা করছি এটা হচ্ছে ডি ক্যাসেল-জাউস অ্যালগরিদম এটাকে বলা হয়। এই ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট, আপনাদেরকে কিউবিকের জন্য দেওয়া আছে, আপনারা কোয়াড্রেটিকের জন্য যেটা সেটাও বের করবেন, করে এইরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। দুটোই মানে কিউবিক যেটা সেটাও দেখবেন, কোয়াড্রেটিক যেটা সেটাও বের করে দেখবেন। আচ্ছা, সো আমরা একটা ইকুয়েশন পেলাম এখান থেকে, সেটা হচ্ছে এটা 1 minus t cube p1 3t 1 minus t square p2 3t square 1 minus t p3 আর t cube p4। আচ্ছা, যে p1 p2 p3 p4 এগুলো কি জিনিস? p1 p2 p3 p4 এগুলো কি জিনিস বলেন? কন্ট্রোল পয়েন্টস। यस, তো এগুলো হচ্ছে আমার পয়েন্ট, যেগুলো মেইনলি দেওয়া থাকবে মনে করেন সেই কন্ট্রোল পয়েন্ট গুলো, p যেগুলো সেগুলো কিন্তু পয়েন্ট, আর t এর একটা ভ্যালু তো থাকবেই, মানে t এর ভ্যালু তো মনে করেন এখানে চেঞ্জ হচ্ছে বলেই কিন্তু আমরা এখানে কার্ভ পাচ্ছি এই জায়গাটা। ওকে, সো এগুলো হচ্ছে আপনার ইকুয়েশন আকারে দেওয়া আছে। এখন আপনাকে এটাকে মেইনলি ম্যাট্রিক্সে কিভাবে আমরা কনভার্ট করতে পারি সেটা দেখি। সো এই ইকুয়েশন গুলোকেই এখানে কি দেওয়া আছে 1 মাইনাস টি কিউব, সো a মাইনাস বি হোল কিউবের যেটা সূত্র সেটা এখানে বসিয়ে দিয়ে আমরা এই যে এটা পেয়েছি। তারপর এর আগে 1 মাইনাস টি স্কয়ার, তার আগে টি ছিল, এটা আমরা এখানে বসিয়ে দিয়ে p2 এর সামনে এই ভ্যালুটা পেয়েছি, p3 এর সামনে এটা, আর এখানে হচ্ছে টি কিউব ছিল। তো ওখান থেকে আমরা এটা ডিরাইভ করে আনলাম, জাস্ট মানে ফর্মুলাটা বসাই দিয়ে এখানে আসছি। আসার পর আমরা মেইনলি এখন চাচ্ছি যে এটাকে আমি এখন ম্যাট্রিক্স ফরম্যাটে কিভাবে লিখব। তো এখানে আমার কিসের কিসের ভ্যালু আছে, আমরা মনে করেন এই যে টি পি আছে, পি হচ্ছে পয়েন্ট গুলো, সেগুলোকে মনে করেন আলাদা করলাম। তারপরে এই যে এই ফর্মুলাগুলো মনে করেন আছে, এগুলোকে এখানে পি এর সাথে যেটা সেটাকে লিখলাম, p2 এর সাথে যেটা সেটা হচ্ছে এটা, p3 এর সাথে যেটা আছে সেটাকে এখানে লিখলাম, আর এখানে p4 এর সাথে কি p4 সরি t কিউব সেটাকে আমি লিখলাম। এটা কি ফরম্যাটে, ডাইমেনশন 1 ছিল মানে একটা লাইন, এটাকে আমি কি করছি এই এতটুকু এটাকে ম্যাট্রিক্সে কোন মানে কি ফরম্যাটে মানে লিখলাম, ডাইমেনশন কত দেখেন 1 into 4, সো একটা রো চারটা কলাম 1 2 3 4, 1 into 4, আর এটার কত 4 into 1, যে পি পয়েন্ট যেটা সেটা হচ্ছে 4 into 1 চারটা। ঠিক আছে, এখন আবার কি করলো, এটাকে আমি আরো ভাঙলাম, পি এর পয়েন্টের যেটা সেটা ঠিকই ধরেন আছে 4 into 1 এ রাখলাম। তারপর এই যে 1 into 4 টাকে আমি কি করছি 1 into 4 1 into 4 4 into 4 দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করলাম। কিরকম 1 into 4 আমি কি রাখছি, আমি হচ্ছে টি এর পলিনোমিয়াল যেগুলো মেইনলি টি কিউব টি স্কয়ার টি আর 1, টি এর যেগুলো আমি সেগুলোকে এখানে রাখছি, আর তার সাথে যেটা কোএফিশিয়েন্ট সেটাকে আমি এই ম্যাট্রিক্সে লিখে ফেলছি। তো এই দুটোকে গুণ করলে কিন্তু আমরা এখানে এটাই পাবো, এটাকে আর এটাকে গুণ করলে আমরা এটাই পাচ্ছি। তাহলে কি হচ্ছে আমার এখানে কি তিনটা আমরা ম্যাট্রিক্স পেলাম, এটা এটা আর এটা। তো এটা কি টি এর ম্যাট্রিক্স হচ্ছে এটা টি কিউব টি স্কয়ার টি 1, এটা কোন ডাইমেনশন 1 to 4। তারপর মাঝে কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে, এগুলো কোন কনস্ট্যান্ট ভ্যালু, এই যে টি এর সাথে কোএফিশিয়েন্ট কত দেখেন এখানে টি কিউবের সাথে কোএফিশিয়েন্ট কত -1, সেজন্য এখানে -1। তারপর টি স্কয়ারের সাথে কোএফিশিয়েন্ট কত 3, সেজন্য এখানে 3। টি এর সাথে কোএফিশিয়েন্ট কত -3, এই জন্য -3, আর 1 তো 1। সেম বাকিগুলোর থেকে সেকেন্ড রো এর জন্য এখানে, থার্ড রো এর জন্য এখানে, আর ফোর্থ এই দেখেন এখানে কিন্তু টি কিউবের সাথে শুধুমাত্র 1 আছে, সো টি কিউবের জন্য আমি এই ঘরটাতে লিখছি, এর জন্য 1, বাকিগুলো হচ্ছে সব 0। সো এইটা হচ্ছে আমার টি এর ম্যাট্রিক্স, এটা হচ্ছে এমবি দ্য বেসিস ম্যাট্রিক্স অফ বেজিয়ার কার্ভ। তো বেজিয়ার কার্ভের যেটা বেসিস ম্যাট্রিক্স সেটা হচ্ছে এটা, এন্ড জিবি জিওমেট্রিক প্রপার্টি অফ বেজিয়ার কার্ভ কোনটা, যেমন পয়েন্ট যেগুলো সেগুলোকে আসলে বলা হচ্ছে আমার জিওমেট্রিক প্রপার্টিজ, আমার কন্ট্রোল পয়েন্ট যেগুলো সেটা। তো এটার একটা ম্যাথ আমরা একটু শেষে দেখব, আপাতত আমরা দেখলাম যে
আমাদের মনে করেন যদি পয়েন্ট দেওয়া থাকে, কন্ট্রোল পয়েন্ট দেওয়া থাকে, তাহলে সেখান থেকে মেইনলি আমরা টি এর ভ্যালু বসাই। আমরা কিন্তু একটা মানে টি এর ভ্যালু যদি বসাই, ধরেন এই ইকুয়েশনে টি এর আমি একটা পার্টিকুলার একটা ভ্যালু দিলাম, মনে করেন এই পর্যন্ত ধরেন গেল, থামানো যাচ্ছে না। সো মনে করেন এখান থেকে একটা পার্টিকুলার একটা পয়েন্ট, এই কার্ভের মধ্যে আমি একটা পার্টিকুলার একটা পয়েন্ট পাবো যদি এখানে আমি টি এর ভ্যালু বসাই। আর আমার এই পি পয়েন্টগুলো যদি দেওয়া থাকে, মানে 4টা কন্ট্রোল পয়েন্ট, আর আমি টি এর ভ্যালু যদি একটা বসাই, তাহলে আমি এখান থেকে একটা পয়েন্ট পাবো এক্স কমা ওয়াই। তো এই যে এখানে আমাদের ইকুয়েশনটা কিউটি ইকুয়াল এগুলো আমরা পেলাম। এখানের মধ্যে যে এটা 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 দেখেন প্রত্যেকটা পয়েন্ট কতটুকু কন্ট্রিবিউট করছে আমার এই যে এই কার্ভের জন্য, সেটা কিন্তু আমার এই পলিনোমিয়াল দিয়ে বোঝাচ্ছে। বার্নস্টাইন পলিনোমিয়াল, এই যে এখানে এখানে এই এতটুকু ইফেক্ট দিচ্ছে, P4 যেটা সেটা এই এতটুকু। তো এগুলো মেইনলি হাউ মাচ কন্ট্রিবিউট টু এ সার্টেন পজিশন। তো যখন মনে করেন একদম T0, টি যখন 0 থাকে এইখানে, তখন সবচেয়ে বেশি মানে কন্ট্রোল কার, কন্ট্রিবিউশন কার পি নটের। পি এর ভ্যালু যখন একদম 1-এ থাকে, তখন সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কার এর। আপনি যদি এটার ক্ষেত্রে চিন্তা করেন, T0 এর জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন তখন থাকবে পি নটের, আর টি যখন 1 হয়ে যাবে তখন সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন থাকবে P3 এর। তো এইভাবে আসলে আমার চেঞ্জ হচ্ছে আপনার কার্ভটার কন্ট্রিবিউশন, এইভাবে আসলে চেঞ্জ হচ্ছে যখন মানে যতক্ষণ আমার টি এর ভ্যালু যতক্ষণ আমরা বাড়াচ্ছি, মানে এই পাশে আমরা টি এর ভ্যালুটা এইদিকে বাড়াচ্ছি। তো আমার ইকুয়েশনটা লেখা আছে আর বলছে যে সাম অফ পলিনোমিয়ালস ইকুয়াল 1। তো আমরা যদি মনে করেন টি এর একটা ভ্যালু যদি এখানে বসাই, মনে করেন টি এর ভ্যালু কত থেকে কত হতে পারে বলেন তো, এখানে টি এর ভ্যালু কোন রেঞ্জে থাকবে? 0 to 1। তো আমার টি এর ভ্যালু মেইনলি হচ্ছে 0 থেকে 1। তো আমরা মনে করি এর ভ্যালু একটা যে কোনো একটা র্যান্ডম ভ্যালু, ধরেন 0.5, ঠিক আছে। তো আমরা যদি কি কাজ করি যে এগুলোকে এগুলো তো টি এর একটা ভ্যালু যদি বসাই, এখানে 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 আর এখানে টি যদি একটা ভ্যালু বসাই, যদি যোগ করি, এই যে এই পার্টটা এই পার্টটা এই পার্ট আর টিকিউ, এগুলোকে যদি যোগ করি তাহলে আমরা মেনলি পাবো হচ্ছে 1, ঠিক আছে। তো এই পয়েন্টগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি পলিনোমিয়ালের ভ্যালু 1 সবসময় পাবো। যদি টি এর একটা পার্টিকুলার যদি একটা পয়েন্ট মানে ভ্যালু বসাই, এই ওয়েট গুলোকে মনে করেন আপনি যদি বলেন, এগুলোকে যদি যোগ করি এই পলিনোমিয়াল গুলোকে, এই পার্ট এই পার্ট এই পার্ট আর এটা যোগ করলে আমরা মেইনলি 1 পাবো। So a point on the curve is a convex contribution of the control points. So আমরা যদি convex contribution বলতে বোঝাচ্ছি, এটা convex curve এর মতো হচ্ছে। এবং এখানে দেখাই, সো মনে করেন এগুলোকে আমি করলাম এবং কার্ভটা মনে করেন যখন ড্র হচ্ছে P1 P2 P3 এরকম P4 আছে, আমরা যখন কার্ভটা ড্র করছি, আমার কার্ভটা অবশ্যই অবশ্যই এই এরিয়ার মাঝখানেই ড্র হবে এবং যে কোনো পয়েন্ট আমার এর মাঝখানেই থাকবে। কোথা থেকে কোন পর্যন্ত? মনে করেন এই আমি এই যেখানে যদি একটা লাইন ড্র করি, পুরো এইখান থেকে এই এরিয়ার মধ্যেই আমার কার্ভটা ড্র হবে, এর বাইরে হবে না। এই প্রপার্টি কিন্তু মেনটেন করে। আর কি হচ্ছে আমার সাম করলে সাম অফ পলিনোমিয়াল যেটা সেটা হচ্ছে আমার 1 হবে। তো এই যে এটাই হচ্ছে আমার কনভেক্স হল বা কনভেক্স হল প্রপার্টি। এটা বলছে যে কনভেক্স কম্বিনেশন অফ এন পয়েন্টস। তো আপনারা যদি মনে করেন এইরকম একটা
কম্বিনেশন কনভেক্স কম্বিনেশন বানান p1 ল্যামডা 1 p2 ল্যামডা 2 এরকম করে যদি pn ল্যামডা n এভাবে যদি করেন এটা p2 ল্যামডা 2 এরকম এভাবে যদি মনে করেন বাড়াতে বাড়াতে একটা ইকুয়েশন বানান এর আগে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেরকম where আপনি যে ল্যামডা 1 ল্যামডা 2 থেকে ল্যামডা n এগুলো কি জিনিস এগুলো হচ্ছে যে আমাদের আমি যেটা বললাম যে ওয়েট বা পলিনোমিয়াল আমাদের যেগুলো দেখেন p1 এর সামনে যেটা সেটাকে বলছে এটা হচ্ছে ল্যামডা 1 মনে করেন এটা ল্যামডা 2 এটা ল্যামডা 3 এটা ল্যামডা 4 তো এগুলোকে যদি আমি যোগ করি আমরা সাম কত পাচ্ছি সাম পাচ্ছি 1 দেখেন এটাকে যদি যোগ করি আমার সাম হবে 1 এবং এই ল্যামডার ভ্যালুগুলো অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে সো এগুলোকে যোগ করলে মিলে আমরা 0 বা 0 এর চেয়ে বেশি একটা ভ্যালু পাবো any convex combination will lie inside the convexal of n points convexal বলতে বোঝাচ্ছে আমার যদি মনে করেন এরকম যদি একটা কন্ট্রোল পয়েন্ট গুলো থাকে তাহলে আমাদের সব পয়েন্ট মেইনলি এই যে এই এরিয়ার মাঝখানে থাকবে ধরেন এই এরিয়াটার মাঝখানে আমার সব পয়েন্ট যেটা বা আমাদের ইয়ার পয়েন্ট গুলো পাবো আমাদের এই এরিয়ার মাঝখানে থাকবে কার্ভের জন্য যতগুলো আমরা পয়েন্ট এখানে পাচ্ছি সবগুলো এই এরিয়ার মাঝখানে থাকবে এখন যেই শেপেই আমরা এখন কন্ট্রোল পয়েন্ট গুলো রাখি না কেন আমরা আমাদের কার্ভটা শুধুমাত্র মনে করেন ওই কনভেক্সালের ভিতরেই পাবো আমরা কার্ভটা এরকম করে দেই আমার কার্ভটা এরকম এখানে কিছু কনভেক্সাল প্রপার্টি বলেছে QT is a convex combination এত bizarre curve must be bounded by convexal P4 তো এই আমাদের কার্ভটা সবসময় এর ভেতরে এই এরিয়ার মাঝখানে থাকবে তো আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে এটা QT যেটা সেটা তো আমাদের একটা ইকুয়েশন সেটা কিন্তু যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি তার মানে কি পাবো আমরা ভেলোসিটি পাবো 2 প্রাইম t করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি আর এক্সিলারেশন কিভাবে পাবো q ডাবল ড্যাশ t এটাকে আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা এটা পাবো এর ট্রিপল ড্যাশ প্লাস এটা পাচ্ছি কেন দরকার আমাদের ডেরিভেটিভটা আচ্ছা এখন আমাদের মনে করেন দুটো কার্ভ আছে মানে এখানে তো এটা মনে করেন A1 কার্ভ এটার স্টার্ট হচ্ছে এখানে এন্ড হচ্ছে মনে করেন এইখানে আর একটা কার্ভ সেটা হচ্ছে মনে করেন A2 সেটা হচ্ছে এইরকম ঠিক আছে তো আমাদের মনে করেন এটা হচ্ছে ডিজায়ার কার্ভ A1 আর একটা ডিজায়ার কার্ভ আমি বললাম A2 তো ডিজায়ার কার্ভ হলে ওর কি থাকবে কন্ট্রোল পয়েন্ট থাকবে কন্ট্রোল পয়েন্ট মনে করেন এখানে আপনাদের এরকম দেওয়া আছে একটা ছবি মনে করেন এরকম এটা ডিজায়ার কার্ভ আছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ধরেন এটি এটা হচ্ছে বি সো P1 P2 P3 P4 চারটা পয়েন্ট আর পরের যেটা পয়েন্ট আমি বলছি যে এই পয়েন্টটা আমার P1 এই পাশে একটা পয়েন্ট পাচ্ছি P2 P3টা কোথায় নিয়ে গিয়েছে নিচে এটা হচ্ছে মনে করেন আমার P3 পয়েন্ট একটা এটা P4 পয়েন্ট এই যে যেটা জয়েন্ট যেটা সেটা আমি বলছি P4 ওর এই পাশে ধরেন একটা পয়েন্ট P5 সো আমাদের এই যে কার্ভ মানে ডিজায়ার কার্ভ A1 এটার জন্য কি কি পয়েন্ট ছিল P1 P2 P3 P4 এই চারটা কন্ট্রোল পয়েন্ট আর A2 কার্ভ যেটা ডিজায়ার কার্ভ এর জন্য কি কি পয়েন্ট P4 P5
P6, এটা হচ্ছে P6 আর এটা হচ্ছে P7। তো এটার জন্য চারটা, P4 P5 P6 P7, P1 P2 P3 P4। এখন আমাদের দুটো আলাদা বিজাইর কার্ভ জয়েন্ট কিনা অথবা জয়েন্ট হলেও সেটা স্মুথ কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে, যে আমাদের কন্টিনিউয়াস কিনা সেটা মেইনলি আমাদের এখান থেকে বের করতে হবে। কারণ আমরা যখন দুটো কার্ভ জয়েন্ট করি আমাদের স্মুথনেসটা আমার ম্যাটার করে। তো স্মুথনেস আমরা কিভাবে বের করি, আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে দুটো কার্ভ আমার স্মুথ কিনা যদি জয়েন্ট করি কিভাবে আমরা বের করি, কি কি চেক করি বলেন, কি চেক করে বুঝি যে দুটো আমার কার্ভ জয়েন্ট কিনা মানে স্মুথ কিনা? আমরা কন্টিনিউটি চেক করি না? আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, আমরা কন্টিনিউটি কিন্তু চেক করি। তো শুধুমাত্র জয়েন্ট আছে কিনা এটার জন্য আমরা কি দেখি বলেন তো? শুধু জয়েন্ট। আমরা কন্টিনিউটি কত ডিগ্রি করে চেক করি? C0, C0 C1 C2 এভাবে দেখি, তাই না? তো C0 বলতে কি বোঝায়? পজিশনাল কন্টিনিউটি, মানে দুটো আমার দুটো কার্ভ জয়েন্ট কিনা শুধুমাত্র এতটুকু বোঝায় C0 দিয়ে। তাহলে আমি কি আমার এই যে A1 কার্ভ আর A2 কার্ভ এই দুটো কি জয়েন্ট? এটা দেখে কি মনে হচ্ছে? আচ্ছা, এই যে আমার A1 কার্ভের স্টার্টিং পয়েন্ট কত বলেন তো? P1, তো আমি লিখি যে A1 কার্ভের স্টার্ট হচ্ছে আমার P1 আর এন্ড কত? P4, P4। A1 হচ্ছে এর স্টার্ট হচ্ছে P1 আর এটা হচ্ছে P4। আর A2 এর ক্ষেত্রে P4, স্টার্ট P7, হচ্ছে আমার P4, P4 আর এন্ড যেটা সেটা হচ্ছে আমার কত? P7। তো সি নট কন্টিনিউয়াস বলতে আমি কি বোঝাই, যে আমার এই কার্ভটার এন্ড পয়েন্ট, এই যে ফার্স্ট কার্ভ যেটা এটার এন্ড পয়েন্ট আর এই কার্ভের স্টার্ট পয়েন্ট সেম কিনা, তাই না? এতটুকু যদি সেম হয় তাহলে তো আমি বুঝবো যে এটা আমার সি নট কন্টিনিউয়াস। এটা আমি বলতে পারি যে এটার এন্ড পয়েন্ট আর এটা স্টার্ট পয়েন্ট যদি সেম হয় তাহলে আমার এটা বুঝবো সি নট কন্টিনিউয়াস। এরপর আমার সি নট গেল বা C0 গেল। এখন C1 টা করতে আমি কি বুঝি? C1 বলতে আমার বোঝায় যে আমার সি নট এই কন্ডিশনটা ফলো করতে হবে, প্লাস এরপর কি করতে হবে বলেন তো? first derivative. তো এটাকে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি, কোন জায়গাটার ফার্স্ট ডেরিভেটিভ? এই যে জয়েন্ট এই পয়েন্ট, মানে এই জায়গায় আমি যদি মনে করেন আঁকি একটা এরকম, এখানকার ফার্স্ট ডেরিভেটিভ করার পর এই যে জয়েন্ট পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভ করার পর যদি ভ্যালুটা আমার সেমই আসে তাহলে বুঝবো যে আমার C1 আমার এই কন্ডিশনটা মেনটেন করছে। তাহলে আমরা এখানের ক্ষেত্রে দুটো বিজাইড কার্ভ যখন আমরা দেখবো যে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না বা ওরা স্মুথ কিনা, আপনারা এই বিজাইড কার্ভের ক্ষেত্রে C0 আর C1 মানে C1 পর্যন্ত হলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এরা হচ্ছে আমার স্মুথ। ঠিক আছে? তো প্রথমে আমরা তাহলে কিভাবে বুঝবো যে C0 কিনা কন্টিনিউয়াস কিনা? দুটোর এটার এন্ড পয়েন্ট আর এটা স্টার্ট পয়েন্ট সেম হলে কিন্তু বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস। এই যে এখানে দেখেন, এখন আমাকে যদি বলা হয় যে এটা C1 মানে স্মুথ কিনা সেটা দেখার জন্য তো আমাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, মানে আমাদের C1 এই কন্টিনিউটিটা চেক করতে হবে। তাহলে C1 কন্টিনিউটি চেক করার জন্য ফার্স্টে কি করব? আমি দেখছি হ্যাঁ দুটো এটার এন্ড পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট সেম, তার মানে এটা C0। C1 এর জন্য কি করতে হবে? এটা প্লাস এই দুটোর ফার্স্ট ডেরিভেটিভ,
এইগুলো সেম কিনা। এখন ফার্স্ট ডেরিভেটিভ সেম কিনা আমি এই জিনিসটা কিভাবে এখানকার ক্ষেত্রে চেক করব? আমার তো মনে করেন পয়েন্ট দেওয়া আছে, আমার কোনো ধরনের ইকুয়েশন দেওয়া নেই, কিভাবে চেক করব? তো আমরা যেটা চেক করব যে এই কার্ভের জন্য এটা তো আমার মানে A1 কার্ভ, এটা হচ্ছে A2 কার্ভ, তাহলে A1 কার্ভের এন্ডিং পয়েন্ট, সো A1 কার্ভের এন্ডিং পয়েন্টে টি এর ভ্যালু কত? এখানে এই কার্ভটার জন্য শুধুমাত্র A1t, A1 এর এই জায়গাতে টি এর ভ্যালু কত? এই জায়গাটাতে সেটা বলেন তো, স্টার্টে কত? 0 এখানে এটার জন্য 0, আর এখানে কি হচ্ছে 1 1। এটা কার জন্য? এটা হচ্ছে আমার কিন্তু A1 এর জন্য, A1 কার্ভ A1 কার্ভের জন্য। আর A2 কার্ভ যেটা, সেটার জন্য আমার এই জায়গায় এই পয়েন্টটাতে টি এর ভ্যালু কিন্তু 0, আর এটার ক্ষেত্রে মানে T1 এর ভ্যালু 1 হচ্ছে আমার এখানে। এটা কার ক্ষেত্রে? A2 এর ক্ষেত্রে, এই কার্ভটার ক্ষেত্রে। এখন আমরা একটু বসাই দেখি, যে আমি তো বলছি যে আমাদের পয়েন্ট গুলো দেওয়া আছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করে আমি কিভাবে বসাবো, যে বসা চেক করবো যে এটার ডেরিভেটিভ আর এটার ডেরিভেটিভ এই জায়গায় সেম কিনা। এখানে আমি যেটা বের করব, যে মনে করি এটা হচ্ছে A1, এখানে যেটা দেওয়া আছে ছবি দিতে পারবো। তো আমি যেটা বের করব, মনে করেন দুটো আমার জিনিস লাগবে, সেটা হচ্ছে মনে করেন এটা A1 আর এটা হচ্ছে A2 দুটো। তো আমাকে যেটা মেইনলি এখানে বের করতে হচ্ছে যে A'1 বলতে কি, A1 এটা A1 দিই, এটা এখানে B1 দিই, তাহলে নামটা সুবিধার হবে। এটা মনে করেন A1, এটা হচ্ছে ধরেন B1 কার্ভ। তাহলে A1 পয়েন্ট কোনটা? টি এর ভ্যালু 1, আমার এই যে এই জায়গাটাকে বোঝাচ্ছি আমি A1। তো A1 যেটা, সেটা পয়েন্ট মনে করেন মানে টি এর ভ্যালু 1, সেটা হচ্ছে এই পয়েন্টটা। আর বি এর জন্য এটা হচ্ছে A B হবে। সো বি এর জন্য যদি আমি জিজ্ঞেস করি যে বি এর জন্য 0, এই পয়েন্ট কোনটা, মানে টি এর ভ্যালু কিন্তু এগুলো, এটা কিন্তু আমার এই পয়েন্টটা, এই যে সেম পয়েন্টই কিন্তু। তাহলে আমরা যেটা করব যে A'1, তো আমরা যেটা করব A'1, তার মানে এই পয়েন্টে আমরা এখানে ডেরিভেটিভ করে ওখানে 1 বসাই দিব, আর এই কার্ভের জন্য এই জায়গায় ডেরিভেটিভ করে 0 বসাই দিব, কারণ এখানে তো বি কার্ভের জন্য এখানে 0 টি এর ভ্যালু, আর এই পয়েন্টে এ কার্ভের জন্য হচ্ছে টি এর ভ্যালু 1। তো এখন এই দুটো যদি সমান হয়, A'1 আর B'0, তাহলে তো বুঝবো যে আমার এখানে এটা আমার C1 কন্টিনিউয়াস। এটা কি বুঝছি? আমাদের C1 কন্টিনিউয়াস হওয়ার জন্য কি কি হওয়া লাগে? আমার দুটোর মনে করেন ডিরেকশন যেটা সেম হওয়া লাগে, তাই না? তো দুটো কার্ভে মনে করেন ডিরেকশন আমার সেম হওয়া লাগছে, যে আমার এইভাবে কন্টিনিউয়াস কিনা, যে ধরেন এইটা হচ্ছে জয়েন্ট পয়েন্ট, এই পয়েন্টে আমার ডিরেকশনটা সেম কিনা, দেখেন এটাও এই দিকে যাচ্ছে, এটাও আমার এই দিকেই যাচ্ছে। তো ডিরেকশন আমরা কিভাবে বের করি? ট্যানজেন্ট দিয়ে। তো ট্যানজেন্ট মানে কি, আমরা যদি ওটার একটা ফার্স্ট ডেরিভেটিভ করি, তাহলে আমরা কিন্তু একটা ডিরেকশন পাবো। তো আমরা কি করছি, আমরা যেহেতু বলছি যে এটা আমার এ কার্ভ, এ কার্ভের এটা হচ্ছে টি এর ভ্যালু 0, আর এই পয়েন্টটা হচ্ছে টি এর ভ্যালু 1,
আর বি কার্ভের ক্ষেত্রে এটা যেহেতু বি কার্ভ, সো বি কার্ভের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে 0, এই পয়েন্টটা হচ্ছে আমার 1। সো এই পয়েন্টে আমি কোনটা, এই পয়েন্ট বলতে আমি A1 এর জন্য 1 যেটা পয়েন্ট বুঝাচ্ছি, বি এর জন্য কত 0, সেম পয়েন্টই কিন্তু এর জন্য 1, টি এর ভ্যালু 1 দিলে যেই পয়েন্ট পাবো, বি এর জন্য 0 বললে আমি এই পয়েন্টই পাচ্ছি। তো এই দুটোর ডিরেকশন যদি সেম হয়, তার মানে ডিরেকশনের জন্য আমরা কি বের করি, ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ করি। সো a1 ড্যাশ ইকুয়াল যদি আমার বি ড্যাশ মানে a ড্যাশ 1 আর b ড্যাশ 0 যদি এই দুটো সমান আমরা পাই, তার মানে আমরা বলতে পারবো এই দুটো মানে এটা হচ্ছে আমার c1 কন্টিনিউটি মেইনটেইন করে। তো সেটা বের করার জন্য আমরা কিভাবে বের করব যে a1 ড্যাশ b0 ড্যাশ এগুলোকে আমরা কিভাবে বের করব? দেখেন আমরা এখান থেকে কিভাবে বের করেছিলাম, আমরা কিউ ড্যাশ টি এটাকে বের করেছিলাম। এই যে এই ইকুয়েশনটাকে একবার ডেরিভেটিভ করলে কিউ ড্যাশ টি এটা পাচ্ছি। তো এই ইকুয়েশনটাতে যদি আমি একবার টি এর ভ্যালু 0 আর একবার টি এর ভ্যালু 1 যদি বসাই, তাহলে কি পাই দেখি। এই ইকুয়েশনে যদি কিউ এর ভ্যালু মানে টি এর ভ্যালু যদি 0 বসাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 3p2 মাইনাস p1, আর 1 বসালে পাচ্ছি 3p4 মাইনাস p1, সরি p4 মাইনাস p3, এটা হচ্ছে p2 মাইনাস p1, এটা হচ্ছে 3p4 মাইনাস p3। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দেখি এখানে কিভাবে কাজ করছে। সো আমাদের যদি এইরকম এটা থাকে, তাহলে আমরা কি করব, কি কি পয়েন্ট আছে, p1 p1 p2 p3 p4, এটা হচ্ছে এটি এটার ক্ষেত্রে। আর বিটি কার্ভের জন্য p4 p5 p6 p7। তো এটার জন্য আমার কি কি লাগবে করা, আমার দেখতে হবে এই যে এই পয়েন্টটা এর জন্য টি এর ভ্যালু কত, এখানে a ড্যাশ 1 মানে a1 এর জন্য 0 তো এটা, এর জন্য 1 হচ্ছে এটা। সো a ড্যাশ 1 বলতে আমরা বুঝাচ্ছি যে এই পয়েন্টে আমরা ডেরিভেটিভ বের করছি। আর b ড্যাশ 0 বলতে কি, b এর 0 পয়েন্ট কোনটা, b এর জন্য টি এর ভ্যালু 0 হচ্ছে এই সেম জায়গাতেই। সো b ড্যাশ 0, সো a ড্যাশ 1 ইকুয়াল যদি b ড্যাশ 0 হয়, তাহলে আমরা বলবো এটা হচ্ছে c1 কন্টিনিউয়াস। তো এখানে আমরা ভ্যালু বসালে কত পাবো, এটা দেখেন যে 3 ইন্টু p4 মাইনাস p3, এই যে এখান থেকে আমরা এই জিনিসটা পেলাম যে এই ইকুয়েশনে যদি আমরা 1 বসাই দিই, তাহলে আমরা কত পাবো, p4 মাইনাস p3। এটা p4 মানে p1 p2 p3 p4 এরকম আছে। তাহলে আমি a ড্যাশ 1 যদি দেই, তাহলে আমি কত পাবো, 3 ইন্টু p4 মাইনাস p3। সো 3 ইন্টু p4 মাইনাস p3, এটা করলে যে পয়েন্টটা মানে যেটা ভ্যালু সেটা পাবো। আর b ড্যাশ 0 বসালে কত পাবো, ওই ইকুয়েশনটাতে যদি 0 বসে দিই আমি পাবো হচ্ছে 3 ইন্টু p5 মাইনাস p4। কারণ এই যে আমার বি এর জন্য যেটা কার্ভ, মনে করেন আমি এখানে লিখছি একটা জিনিস যে আমার এ কার্ভের জন্য পয়েন্ট কি কি ছিল, p1 p2 p3 p4। আর বি পয়েন্টের জন্য, বি আমার কার্ভের জন্য কি কি পয়েন্ট ছিল, p4 p5 p6 p7, এতটুকু ছিল। তো ফার্স্টে আমি কি দেখতে হবে, c1 কন্টিনিউয়াস কিনা আমাকে এই জিনিসটা মনে করেন বের করতে হবে। সেজন্য আমি ফার্স্টে কি করব, প্রথমে আমাকে দেখা লাগবে যে এ যেটা কার্ভ,
কার্ভ এ সেটার এন্ড পয়েন্ট কোনটা, মানে লাস্ট পয়েন্ট কোনটা? দেখেন কার্ভ এর লাস্ট পয়েন্ট কিন্তু P4, সো এর জন্য এন্ড পয়েন্ট কত? P4, এবং বি এর জন্য স্টার্ট পয়েন্ট কত? বি এর আমার স্টার্ট কত? বি এর স্টার্ট দেখি, বি এর স্টার্ট হচ্ছে P4। তার মানে এটার এন্ড আর এটার স্টার্ট যদি সেম হয়, আমরা কোন কন্টিনিউটি বলতে পারি? কোন কন্টিনিউটি পাস করছে? সি নট যেটা, C0. হ্যাঁ C0 যেটা, সেটা আমার এই কন্ডিশন আমার মানে মেনে চলছে। ওকে, এটুকু আমি বলতে পারলাম। এখন আমাকে যেটা দেখতে হবে যে আমার এটা C1 কি C1 না, C1 কি আমার পাস করছে কিনা। C1 যদি মানে মেনে চলে, তাহলে আমরা বলতে পারবো এই যে কার্ভ যেটা, সেটা হচ্ছে আমার স্মুথ। এতটুকু আমাকে চেক করতেই হবে, C1 পর্যন্ত চেক করতেই হবে। তাহলে C1 চেক করার জন্য কি করতে হবে? যেমন চেক করতে হবে যে C0 পাস কিনা। হ্যাঁ, আমার C0 পাস, তার মানে আমি এতটুকু আসতে পারলাম, আমার এটা কোনো সমস্যা নেই। এরপরে কি চেক করব? এরপরে আমি চেক করব যে আমার এই পয়েন্টটা, জয়েন্ট পয়েন্টে কি এর ভ্যালু কত। তো এর জন্য এই পয়েন্টে হচ্ছে আপনার 1, আর বি এর জন্য কত এই পয়েন্টটা? কি এর ভ্যালু 0। তখন আমাকে যেটা চেক করতে হবে যে a ড্যাশ 1 আর b ড্যাশ 0, এইটার এই দুটোর ভ্যালু সেম কিনা। ঠিক আছে, যে এখানে আমার ডেরিভেটিভ করার পর যদি আমি 1 বসাই দেই, সেই ভ্যালুটা, আর বি কার্ভের জন্য এখানে যদি ডেরিভেটিভ করে 0 বসাই দেই, তাহলে এই দুটো ভ্যালু সেম কিনা। a ড্যাশ 1 এটাকে আমরা কি লিখতে পারি? তো আমরা এই যে এর আগে দেখলাম যে আমাদের ওই ইকুয়েশনটাতে যদি আমরা 0 বসাই, মানে 1 বসাই দিই, তাহলে আমরা কি পাবো? এখানে দেখেন, তো এখানে যদি আমি তো এখানে যদি আমি 1 বসাই দিই, এটার এন্ডিং পয়েন্ট, এখানে ইকুয়েশন যদি 1 বসাই দিই, তাহলে আমি যেটা পাচ্ছি যে 3 ইন্টু, এখানে কি কি পয়েন্ট ছিল? P1 P2 P3 P4, সো এন্ড পয়েন্ট কি আমার? P4 এটা। সো 3 ইন্টু P4 মাইনাস P1, এটা থেকে আমরা এই জিনিসটা ভ্যালুটা পাবো। আর এরপরে এটা থেকে কি পাবো? 3 ইন্টু, এখানে কিন্তু বি এর জন্য স্টার্ট পয়েন্ট কি? P4, তারপর P5, তারপর P6, তারপর P7, P4 P5 P6 P7, এই সিরিয়াল আমরা পাচ্ছি। তো যখন 0 বসাচ্ছি, তখন আমরা এখানে কত পাবো? এই জায়গাটাতে যখন 0 বসাই, P5 মাইনাস P4, মানে এটা মাইনাস এটা, P5 মাইনাস P4। এখন আমার এইখান থেকে যে ভ্যালুটা পাবো আর এখান থেকে যে ভ্যালুটা পাবো, সেটা যদি সমান হয়, তাহলে বলবো আমরা এটা হচ্ছে আমার C1 কন্টিনিউয়াস। C1 এর কন্ডিশনটা মিলিয়েও পাস করেছে। ঠিক আছে, এখানে কি আর কিছু আছে? দিস কন্ডিশন, আচ্ছা এখানে আবার বলেছে যে মনে করেন এখানে যদি আমরা এটাকে লিখি এভাবে, এখানে মানে এই দুটো যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি P5 ইকুয়াল টু P4 মাইনাস P3। এই জিনিসটা এই পাশে পাশে করে দিয়ে এই কোশ্চেনটা বের করেছে। This condition must hold to be C1 continuous. Notice that we no longer control P5. It is decided by P4 and P3. মানে এখানে বোঝাচ্ছে যে P5 টা আসলে এই দুটো দিয়ে ডিসাইডেড হয়, P4 আর P3 দিয়ে। তারপর এখানে বোঝাচ্ছে যে ডিফারেন্স অফ C and G কন্টিনিউটি। C and G কন্টিনিউটিটা কিভাবে আমরা এখান থেকে বের করব? এইটা হচ্ছে আমার C1 মেইনটেইন করে চলে। তো C1 যখন এটা, যখন একটা কার্ভ C1 কন্টিনিউয়াস, সেটা অবশ্যই আমার কিন্তু G1 ও হবে। বাট এখানে দেখেন এটা আমার C1 কন্টিনিউয়াস না, বাট G1 কন্টিনিউয়াস। কারো মনে আছে C1 G1 এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমি তাহলে এখন এর মধ্যে আর কিছু নেই পড়ানোর, আমি একটু ম্যাথ করায় দেখাই। আমি এতটুকু রাখছি।